নতুন অনুষ্ঠান কর্পোরেট গভর্নেন্স থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এমআরডিএর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কর্পোরেট পরিচালনা ব্যবস্থার মান বাড়াতে গণমাধ্যম এবং কর্পোরেট খাতের মধ্যে সেতুবন্ধন তৈরি আমাদের আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। শুধু দর্শক, আমরা মূলত কোম্পানি এবং প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমরা খুঁজে বের করার চেষ্টা করব বাংলাদেশে কর্পোরেট গভর্নেন্স পরিস্থিতি কি পর্যায়ে আছে, কোম্পানিগুলো নিয়ম নীতি কি মানছে, বিনিয়োগকারীরাই বা কতটুকু কোম্পানি সম্বন্ধে জানতে পারছে এবং সামাজিক যে দায় দায়িত্বগুলো আছে সেগুলো কতখানি পালন করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন দেশের অর্থনৈতিক সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক, যে ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন, শেয়ার বাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফরহাদ হোসেন এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জনাব এম এ মোমেন। আমি শুরু করতে চাই জনাব মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে। মোয়াজ্জেম ভাই, আপনি আমাদের বলেন যে আমরা যে কর্পোরেট গভর্নেন্স নিয়ে কথা বলছি, এই কর্পোরেট গভর্নেন্স আসলে বিষয়টা কি এবং আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা এই মুহূর্তে কি রকম? ধন্যবাদ মাসুদ। আপনি যে ইস্যুটা এসেছেন কর্পোরেট গভর্নেন্স, আমরা এমআরডিএ এবং মানুষের জন্য আমরা একটা স্টাডি করেছিলাম। সেই স্টাডিতে আমিও জড়িত ছিলাম, সে মিডিয়া অ্যান্ড কর্পোরেশন। সেখানে কিন্তু কর্পোরেট গভর্নেন্সের উপর আমরা বেশ কিছু কোম্পানিকে প্রশ্ন পাঠিয়েছিলাম এবং তাদের সাথে ইন্টারাকশন হয়েছিল এবং সেখানে কর্পোরেট ব্যবস্থাপনা সম্বন্ধে একটা গ্রোয়িং অ্যাওয়ারনেস তাদের হচ্ছে এবং এই বিষয়টা কিন্তু আজকে নতুন। আমরা যেভাবে গুড গভর্নেন্সের কথা বলছি, গুড গভর্নেন্সের সাথে কর্পোরেট গভর্নেন্সও ইস্যু আছে এবং সবগুলি আমাদের কতগুলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেকগুলি স্ক্যান্ডাল হয়েছে, আমরা আরো ডিটেল বলবেন। তারপর অনেকগুলি কিভাবে কর্পোরেট বিগ বিজনেসগুলি গভর্ন হচ্ছে, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, সেখানে তাদের ডিসক্লোজার এবং তাদের অ্যাকাউন্টিং, অডিটিং এবং ইনফরমেশন সিস্টেম, ইন্টারনাল কন্ট্রোল, এক্সটার্নাল কর্পোরেট এই যে গভর্নেন্স ইস্যুটা কিন্তু আমাদের দেশে নতুন। বহির্বিশ্ব মোটামুটিভাবে এটা চলে আসছে প্রক্রিয়াটা। আমি যতটুকু পর্যন্ত জানি আমাদের রেগুলেটরি অথরিটি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 2006 সালের প্রথম দিকে এই কর্পোরেট গভর্নেন্সের একটা গাইডলাইন্স ওনারা তৈরি করেছিলেন। এগুলি ওনারা মনিটরিং এখন করছেন। এই কর্পোরেট গভর্নেন্সের একটা মেইন পারপাস হচ্ছে যে আজকে বিশ্বায়নের যুগে ব্যবস্থাপনাটাকে আমাদের কর্পোরেটকে আমরা যদি গ্লোবালাইজ না করতে পারি, স্ট্যান্ডার্ডাইজ না করতে পারি, তাহলে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকাও ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। কারণ এটা আজকাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও সেট হয়েছে। আমি যতটুকু জানি যে বাংলাদেশ চার্টার্ড ওনারাও একটা বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড করেছেন। ব্যবসায়ীরাও আমার মনে আগের চেয়ে অনেক বেশি কনসার্ন কিভাবে করতে হয়। তবে রাতারাতি বাংলাদেশের সিচুয়েশন রাতারাতি সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট করা, প্রত্যাশা করাটা আমি মনে করি এটা খুব বাস্তবসম্মত হবে না। কারণ এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইনও একটা অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড দিয়েছেন ওনারা, আমি যতটুকু জানি। এবং যে ব্যবস্থাপনাটা বছরের বছর চলে আসছে, সে ব্যবস্থাপনার গুণগত দিকটাই তো উন্নত করতে হবে। উন্নত করতে হলে একটা সময় লাগবে, সে সময়টা ওনারা দিয়েছেন এবং সে প্রক্রিয়াটা। তবে এটা বলা দরকার, কর্পোরেট ব্যবস্থাপনার সার্বিক উন্নতি ছাড়া বর্তমান সময় আমরা যারা বিনিয়োগকারীরা লিস্টেড কোম্পানি হলে সেখানে সাধারণ বিনিয়োগকারী আছে, বিনিয়োগকারীদের স্বার্থ প্রটেক্ট করার জন্য, ব্যবসার ওভারঅল সাস্টেইন গ্রোথ এনশিওর করার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এবং যেটা আমরা বললেন সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা, সোশ্যালি রেসপন্সিবল বিহেভিয়ার করার জন্য এই কর্পোরেট গভর্নেন্সের বিভিন্ন দিকগুলি, যে দিকগুলির কথা উল্লেখ করেছি সেগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেগুলি অ্যাডহেয়ার করার দরকার। এর পরবর্তীতে আমার মনে হয় ডিটেলস ওনারাই বলবেন। হ্যাঁ, জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, যে অনেকদিন পরে এসএসসি একটি গাইডলাইন তৈরি করেছে, একটা আদেশ আকারে ওটা জারি করা হয়েছে। আপনি কি বলবেন যে একটি গাইডলাইনের মধ্যে কি কি বিষয়কে আপনারা বেশি জোর দিয়েছেন এবং সেটার যে কতটুকু মানা হচ্ছে সেটা আপনারা কিভাবে জিনিসটা দেখছেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার মনে হয় আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, আমাদের যে ব্যবসা বাণিজ্যের, আপনারা জানেন যে আমাদের এখানে যে কর্পোরেট সেক্টরটা একটা ইমার্জিং ব্যাপার এবং আমাদের এখানে যারা ব্যবসা বাণিজ্য বা শিল্পায়নে যারা আছেন তারা মোটামুটি এটা ফার্স্ট জেনারেশনের বিজনেসম্যান মোর অর লেস। এখানে ব্যবসা বাণিজ্যগুলো শুরু হয়েছে নিজস্ব ব্যক্তিগত মালিকানায় এবং পারিবারিক মালিকানায়, এবং যখন ব্যবসা আস্তে আস্তে বড় হচ্ছে তাদেরকে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা সংগ্রহ করার জন্য, অর্থ সংগ্রহ করার জন্য হয়তো আস্তে আস্তে কর্পোরেটাইজ করতে হচ্ছে এবং ওয়াইডার পার্টিসিপেশন হচ্ছে। তো এই জিনিসটা ঠিক একটা ট্রানজিশন ফেজের মধ্যে আমরা আছি।
যে এবং এখনই এই কর্পোরেটাইজ এনভায়রনমেন্ট বা কর্পোরেট এনভায়রনমেন্ট এইগুলো ডেভেলপ করা আমাদের খুব প্রাথমিক স্টেজে আছে। ইভেন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া বা পাকিস্তান বা শ্রীলঙ্কা আমাদের চেয়ে কিন্তু এগিয়ে আছে। তো আমাদের এখন সময় এসছে যখন মোটামুটি আমাদের এগুলো একটু সুসংহত হচ্ছে, আমরা এমন একটা পর্যায়ে গেছি যখন মানুষ ব্যাংক লোনের সাথে সাথে ক্যাপিটাল মার্কেট থেকেও টাকা রেজ করার কথা চিন্তা করছে। এই সময়ে আমাদেরকে ইনভেস্টার্স প্রোটেকশন দিতে হবে, ক্যাপিটাল মার্কেটকে আমাদেরকে উৎসাহিত করতে হবে, এবং এর জন্য আপনার যে কর্পোরেট সেক্টরে কি ঘটছে এটাকে কিছু লোক মিলে একটা নন ট্রান্সপারেন্ট ওয়েতে এটাকে মুভ করছে, নাকি একটা ট্রান্সপারেন্ট প্রসিডিউর আছে, যাতে ইট শুড বি সিন অ্যাজ এ ট্রান্সপারেন্ট বিজনেস হাউস, যাতে করে মানুষ আমি ইনভেস্ট করে আপনারা ইনভেস্ট করেন এবং আমার টাকাটা যে সঠিকভাবে ব্যয় হচ্ছে, সঠিকভাবে পরিচালিত হচ্ছে, এই অ্যাসুরেন্সটা দরকার। তো আমরা এসএসসি থেকে দেখলাম যে আমাদের যে কোম্পানি অ্যাক্ট আছে, এটা কর্পোরেট গাইডেন্সটা অ্যাকচুয়ালি কোম্পানি অ্যাক্ট থেকে আসা উচিত, কিন্তু আমাদের কোম্পানিজ অ্যাক্ট অনেকদিন থেকে যেহেতু আপডেট করা হয়নি, এই জিনিসটাকে অ্যাড্রেস করা নেই। তখন এটা 2006 সালের প্রথম দিকে আমরা একটা কর্পোরেট গাইডলাইন ইস্যু করেছি, এবং প্রাথমিকভাবে আমরা এটাও বলেছি যে কমপ্লাই অর এক্সপ্লেন, অর্থাৎ এটা একেবারেই অব্লিগেটরি এখন নয়। এটা আপনি যদি কোনোটা কমপ্লাই করতে না পারেন তাহলে আমাকে তাকে এক্সপ্লেন করতে হবে যে কেন পারলেন না। তো এটার যে মূলত যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে একটা কোম্পানির চেয়ারম্যান এবং সিইও এরা আলাদা ব্যক্তি হওয়াটাই ভালো, এটা আমাদের এক নম্বর কথা। এবং একটা কোম্পানিতে ন্যূনতম 5 জন এবং ম্যাক্সিমাম 20 জন যেন ডাইরেক্টর থাকে, এর একটা ব্যবস্থা করা, এবং একজন ইন্ডিপেন্ডেন্ট মিনিমাম 10% সাবজেক্ট টু মিনিমাম 1 ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে, যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের 1%-এর বেশি শেয়ার থাকা চলবে না ওখানে। এ ধরনের একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, যাতে করে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্সপেক্টিভ থেকে বোর্ড মিটিংগুলো পরিচালনা করা যায়। এরপরে স্ট্রেংথেনিং অফ দি ইন হাউস ম্যানেজমেন্ট, সেখানে আমরা একটা পরিবর্তন দেখেছি যে একটা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা সিএফও থাকতে হবে ফর ইন্টারনাল কন্ট্রোল অফ দি ফাইন্যান্সিয়াল ম্যাটার্স অফ দ্য কোম্পানি, এবং এই কোম্পানিতে একটা ইন্টারনাল অডিট কমিটি থাকতে হবে। 3 মেম্বার মিলে একটা অডিট কমিটি থাকবে, যারা এটা সবসময় এটা দেখবে যে অডিটগুলো কোম্পানি খরচ ঠিকমতো হচ্ছে কিনা, এবং তারা বোর্ডে রিপোর্ট করবে তাদের ফাইন্ডিংস। এছাড়াও একটা ব্যবস্থা রাখা হয়েছে যে যারা অডিটর, এক্সটার্নাল অডিটর, তারা যেন ওই কোম্পানির অন্য কোনো কাজে, যেমন কনসালটেন্ট হিসাবে বা অ্যাকাউন্টেন্ট হিসেবে তার কাজ না করে, তারা যেন রিয়েল ইন্ডিপেন্ডেন্ট অডিটর হিসেবেই শুধু কাজ করে। মূলত এই জিনিসগুলোই আমরা প্রাথমিকভাবে এখানে রেখেছি। জনাব এম এ মোমেন, আপনি তো বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করছেন, আপনি আমাকে বলেন যে এই যে উনি বললেন, আসলে আপনারা কিভাবে পরিচালিত এখন হচ্ছেন, এবং আপনারা আসলে একটা অনুভব করেন কিনা যে এই ধরনের একটি ভালো গভর্নেন্স পদ্ধতি থাকা দরকার? অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে কর্পোরেট গভর্নেন্সকে উৎসাহিত করা হচ্ছে, এবং আমরা নিজেরাও জানি যে বিশ্বায়নের যে যুগে যে ভূমিকা মোয়াজ্জেম ভাই শুরুতে দিয়েছেন, যে কর্পোরেট গভর্নেন্সের যে ল্যান্ডস্কেপ, উনি তার মধ্যে দুটো পার্টে, একটা পার্ট হচ্ছে যে গভর্নেন্সের যে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টিং, ট্রান্সপারেন্সি, এই যে এই পার্টগুলা এই সঙ্গে এসে যাচ্ছে এর ম্যানেজমেন্ট। এখন আমরা যেটা দেখছি যে বেশিরভাগ কোম্পানিগুলো এখনো দেখছি যে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি রানিং এর একটা দেখা যাচ্ছে, যার কারণে যে জিনিসগুলো আসছে, যেই আইনটা এসেছে, এটা একেবারেই নতুন। তো এটা একটা সফট ল্যান্ডিং হয়েছে, এটা না যে এটাকে উৎসাহিত করছে না। আমরা জানি যে বিশ্বায়নের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আসতে গেলে, যখন এই ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের কথা আসতেছে, ইনভেস্টররা এই দেশে আসবে, এখানে আপনাকে একটা স্বচ্ছতা এটা আসতেই হবে। অতএব এই জন্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং সিস্টেমের আজকাল আইএএস এর যে এটাও আজকাল সব কোম্পানিতে একটা মোটামুটি ম্যান্ডেটরি না হলেও অনেকটা অব্লিগেটরি হয়েছে। তো উনি যেটা ওনারা যে করেছেন, আইনটা করেছেন, এটা উৎসাহব্যঞ্জক, এবং আমার মনে হয় একটু সিনসিয়ারিটি থাকলেই এই জিনিসটা যে আলিঙ্গন করতে পারবে না তা না। এবং এটার জন্য যে রুলসগুলো আছে, যে সিম্পলিফাইড, এগুলোকে আরেকটু হয়তো আরো ভাববার বিষয় আছে, এবং এটা একটা চমৎকার সময়, যে সময় আমি মনে করি যে এটা আলোচনার যথেষ্ট দাবি রাখে। জনাব ফরহাদ হোসেন সাহেব, আপনারা তো এই পুরো প্রক্রিয়ার একটা বড় অংশ, বিশেষ করে অ্যাকাউন্টিং যে বিষয়টা, আপনি আমাদের বলেন যে এখন বর্তমান যে গাইডলাইনটা তৈরি করা হয়েছে, সেটা আসলে ডিসক্লোজারের ক্ষেত্রে একজন বিনিয়োগকারী বা একজন সাধারণ মানুষ কতখানি আসলে জানতে পারবে, সেই বিষয়টা আপনারা কিভাবে এটাকে দেখছেন? থ্যাংক ইউ।
মূলত আমরা কাজ করি দুটো ক্যাপাসিটিতে। মূলত একটা হলো অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট, আমাদের একটা রোল প্লে করি আমরা, এবং আমাদের মেম্বারদের ভিতরে প্রায় 75% আমরা উই আর ইনভলভড ইন কর্পোরেট অ্যাকাউন্টিং ফাংশনস, and another 25% is involved with the audit function, the statutory audit function. আর এই জায়গাটাতে ইনস্টিটিউট থেকে আমরা যেটা করি, আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং অডিটিং স্ট্যান্ডার্ড এই দুটাকে আমরা অ্যাডপ্ট করি এবং প্রয়োজন বোধে আমরা পরিবর্ধন করি, যেটা আলোকে আমাদের অ্যাকাউন্টেন্টদেরকে এবং অডিটরদেরকে উই গাইড দেম as how to maintain the books of accounts, how to conduct audit, how to formulate the report, and how to manage the financial affairs of any corporate business structure. জনাব মোয়াজ্জেম হোসেন, আপনি একজন সাংবাদিক হিসাবে আপনার কাছে তো সব ধরনের মানুষের আশা, হতাশা বা সমস্যা সবই আসে। এই যে সাধারণ বিনিয়োগকারীরা, আপনি কি মনে করেন যে সাধারণ বিনিয়োগকারীরা এই যে আমাদের যে গভর্নেন্স সিস্টেম বা যেভাবে আমরা অ্যাকাউন্টিংটা পরিচালনা করি, ডিসক্লোজারের ক্ষেত্রে তারা খুব ভালোভাবে এটা বুঝতে পারে? না, এটা ঠিকভাবে বুঝতে পারে এটা বলা যাবে না, কারণ আমাদের বিনিয়োগকারীদের অ্যাকচুয়ালি এরা অনেকগুলো সিগন্যালে বেসিসে বিনিয়োগকারী চলেন, সেখানে ইনটিউশন কাজ করে, ইয়ে করে, খুব এনলাইটেন বিনিয়োগকারী হয়তো এগুলি বোঝেন। একটা জিনিস হচ্ছে অ্যাকাউন্টিং এর, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ডগুলি সেট করা হচ্ছে এগুলির রিলিভেন্স বিনিয়োগকারীদের জন্য কতটুকু সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা বিনিয়োগকারী যে একটা ব্যালেন্স শিট পড়ে বিনিয়োগ করছেন সেটা আমার বেসিক্যালি মনে হচ্ছে তা না। অ্যাট দ্য এন্ড অফ দ্য কি পরিমাণ ডিভিডেন্ড পাচ্ছেন, কি হচ্ছে মার্কেট গেইনস কি হচ্ছে সেটা দেখছেন। সেখানে এসএসসি একটা বোধহয় আজকাল এডুকেটিং একটা প্রোগ্রাম করছেন, ওনারাও রেগুলেশন করছেন। অ্যাকচুয়ালি বিনিয়োগকারীর জন্য ব্যালেন্স শিট রিলিভেন্ট। সেখানে ব্যালেন্স শিটে যে সমস্ত ফিগারগুলি আসবে সেইগুলি ফিগারগুলি একটা জিনিস হচ্ছে যে ওনারা স্ট্যান্ডার্ড সেট করছেন, স্ট্যান্ডার্ডটা ওনারা পালন করছেন কিনা, কমপ্লায়েন্সটা দেখা উচিত। কমপ্লায়েন্সটা দেখার মতো আপনারা আপনাদের কমপ্লায়েন্স দেখেন, প্রফেশনাল কমপ্লায়েন্স দেখেন, এবং কমপ্লায়েন্সের বোধ দেখার জন্য একটা দ্বৈত ভূমিকা রেগুলেটরি বডিরও আইসিসিরও আছে। সেই কমপ্লায়েন্সের দিকটা কিন্তু মনিটরিং এন্ড কমপ্লায়েন্সটা আমার কাছে ইম্পর্টেন্ট। আর রিলিভেন্ট হচ্ছে একটা বিনিয়োগকারী যাতে সহজ করে জিনিসটা বুঝতে পারেন। তো বিনিয়োগকারীরা ব্যালেন্স শিট পড়ে, আমাদের দেশে বিনিয়োগকারীরা রিটেল ইনভেস্টরদের জন্য বেস্ট হচ্ছে তারা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মাধ্যমে যেতে পারতো বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেতে পারতো। রিটেল ইনভেস্টররা সিগন্যালটা কিন্তু আপনার ব্যালেন্স শিট না, রিটেল ইনভেস্টর হচ্ছে অন্য সিগন্যালে কাজ করেন। কিন্তু এটা ব্রডলি আমার মনে হয় ব্যালেন্স শিটটা যদি প্রপারলি থাকে এবং ব্যালেন্স শিটে যে ফিগারগুলি দেওয়া থাকে সেই ফিগারগুলি বাস্তব অবস্থার সাথে যদি সঙ্গতিপূর্ণ হয় তাহলে কিন্তু ব্রডলি যারা লিড নেন মার্কেট ইনভেস্টরের জন্য তারা একটা মানে সে অনুযায়ী তারা মুভ করেন স্টক মার্কেটে, সেটা কিন্তু অন্যান্য ইনভেস্টরদেরকেও সেটা একটা দিক নির্দেশন দেয়। আপনি যেটা বললেন যেটা নতুন বিনিয়োগকারীর ক্ষেত্রে যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন এবং একটি কোম্পানির বা একটা তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হোল্ডার, তারা যখন এজিএম এ যায়, আপনি কি মনে করেন যে এজিএম এ যে কোম্পানি সম্বন্ধে খুব ভালোভাবে সে জানতে পারে? না, এজিএম এ যাওয়ার অভিজ্ঞতাটা তিক্ত। অবশ্য ইদানিং পরিস্থিতি একটু উন্নত হয়েছে আমার মনে হয়। এজিএমটা আপনার যে উদ্দেশ্যে করা হয়ে থাকে, আমি কিন্তু অত্যন্ত বাস্তবভাবে কথাটা বলছি, জিএম এর উদ্দেশ্য হচ্ছে করা একটা যারা ইনভেস্টার, যারা শেয়ার হোল্ডার, তাদের কাছে সার্বিকভাবে কোম্পানির অবস্থা, কিন্তু ইন্টারেস্টটা সেখানে উন্নত। সেখানে হচ্ছে কোম্পানির পারফরমেন্স ভালো হোক বা খারাপ হোক আমাকে ডিভিডেন্ড দিতেই হবে, খারাপ হলেও দিতে হবে, ভালো হলেও দিতে হবে। এই অ্যাপ্রোচটা কিন্তু ঠিক না। এই অ্যাপ্রোচটা কিন্তু আমাদের, যদি কোম্পানির পারফরমেন্সের সাথে ডেলিভারিড মানে অ্যাকাউন্টিং কোনো জায়গায় মানে ফ্লর জন্য বা কোনো জায়গায় উইন্ডো ড্রেসিং করা হয়ে থাকে সেগুলি ধরার মতো, অ্যাকচুয়ালি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করার জন্য কোম্পানির তরফ থেকে উদ্যোগ নেওয়া উচিত একদিকে, সাথে সাথে বিনিয়োগকারীদেরকে আরো ইনভেস্টমেন্ট লিটারেট করার দায়িত্ব রয়েছে। সেখানে রেগুলেটরি বডি বোধহয় একটা রোল প্লে করতে পারেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টর একটা রোল করতে পারেন। কিন্তু আপনি যে কথা বলছেন এজিএমে কিন্তু যে ধরনের আপনার সিচুয়েশন আমরা আশা করি, আমি যতটুকু জানি আমাদের কথা কেন, জাপানও কদিন আগে বোধহয় এজিএম নিয়ে বড় রকম ইস্যু ছিল, রাইট? ওখানে আপনার এই ধরনের ঘটনা ঘটে থাকে অ্যাকচুয়ালি। তো আমাদের ইনভেস্টমেন্ট জাপানে আমার এটা মনে আছে, জাপানে একই ট্রেডের এক সেক্টরের একই দিনে এজিএম হয়, যাতে সেম কিছু লোকজন, যেমন কিছু লোকজন শেয়ার হোল্ডার একটা গ্রুপ থাকে, ভেস্টেড গ্রুপ, যারা চিল্লাচিল্লি করে অল্প স্বল্প শেয়ার নিয়ে তারা মাথা ব্যথা, তাদেরকে এই জন্য একই সেক্টরের ঠিক সাইমultaneously একদিনে এজিএমটা হয়। সো ওয়ান গ্রুপ ক্যানট বি প্রেজেন্ট
in Osaka or in Nagoya or in Tokyo at one go. This is an interesting year. একটা জিনিস মাসুদ এখানে ইম্পর্টেন্ট, মানে শেয়ার হোল্ডার্স অ্যাক্টিভিজম, এটা হচ্ছে আমাদের দেশে এখনো গ্রো করেনি। অ্যাক্টিভিজম যদি গ্রো করে তাহলে ইন্টারেস্ট বাড়বে, ইনভেস্টমেন্টের ব্যাপারে তার লিটারেসি মানে ইনভেস্টমেন্ট সংক্রান্ত ব্যাপারে লিটারেসিটা বাড়বে, কম্পিউটার লিটারেসি, কম্পিউটার জ্ঞান, ইনভেস্টমেন্ট লিটারেসি মানে ইনভেস্টমেন্ট, এগুলি সমসাপেক্ষ ব্যাপার। এগুলি তো পুশ বটনে হয় না। আমরা এটা আশা করা ঠিক না যে আমরা আজকে বোতাম টিপছি আজকে রেজাল্ট পাবো। এটা বলতে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে চালু রাখার দায়িত্ব হচ্ছে এসএসসি, সেই প্রক্রিয়াকে চালু রাখার দায়িত্ব হচ্ছে আমরা চার্টার্ড অ্যাকাউন্ট এজ এ প্রফেশন, সেই প্রক্রিয়াকে চালু রাখার দায়িত্ব আমাদেরও মিডিয়েছে। অবভিয়াসলি বিজনেস সেখানে প্রাইভেট রোলের উপরে করবে। মোমেন ভাই নিজেই বললেন বিজনেস আগের চেয়ে অনেক বেশি ওয়ার এই ধরনের কমপ্লায়েন্সের জন্য। এই ধরনের সিচুয়েশনটা টোটাল একটা সিনার্জি এটাতে কাজ করে। সিনার্জিটা যদি ওয়ার্ক করে তাহলে আমার মনে হয় আমাদের শেয়ার হোল্ডার অ্যাক্টিভিজমটা রিয়েলি ইনভেস্ট মানে ওয়েল পারপার্টেড হবে। আমাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেমটা, আপনি যদি আজকের একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখেন এন্ড কম্পেয়ার্ড উইথ সে 5 years ব্যাক ফাইন্যান্সিয়াল রিপোর্ট, দ্য ডিসক্লোজার এখন অনেক বেশি এবং অনেক ভালো, যেটার উপর বেস করে একটা বেসিক ফান্ডামেন্টাল স্টাডি করা সম্ভব। আমার মনে হয় গত 2-3 বছরে বেশ উন্নতি হয়েছে, যদিও ইটস নট অল দ্যাট ইজ ডিজায়ারেবল, প্রবাবলি উইল এগ্রি উইথ মি, বাট এটা আমরা দেখছি এসিসি থেকে যে যেখানে 2-3 বছর আগে আমি খুব কম অডিট রিপোর্ট দেখেছি যেটা কিনা কোয়ালিফাইড, কিন্তু ইদানিং কোয়ালিফাইড অডিট রিপোর্টের সংখ্যা অনেক বেড়ে গেছে, যেখানে তারা পয়েন্ট আউট করছে যে এখানে অসুবিধা আছে, এখানে আইন অনুযায়ী কাজটা হয় নাই। এবং আই উইল কংগ্রেচুলেট দি ইনস্টিটিউট এই ইমপ্রুভমেন্টের জন্য। এবং আমরাও কিন্তু এসিসির তরফ থেকে আমরা যে লিস্টেড কোম্পানিগুলো আছে এদের কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমাদের এখানে স্টাডি করা হচ্ছে, এবং যখন কোনো অসুবিধা হচ্ছে, আমরা কোনো অনিয়ম দেখছি ইস্যুইং কোম্পানি এবং অ্যাট দ্য সেম টাইম অডিটরকেও আমরা অনেক সময় ডেকে প্রশ্ন করছি যে কেন করা হচ্ছে। এবং এর ফলে আমার মনে হয় ডিসক্লোজার স্ট্যান্ডার্ডটা কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, যদিও আমি বলবো না যে এটা খুব একটা আদর্শ একটা স্টেজে এসেছে, বাট কিছু ইমপ্রুভমেন্ট আমার মনে হয় হয়েছে। এবং আরেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে যে এখন আমাদের যারা লিস্টেড কোম্পানি 263টার মতো আছে, এদের কিন্তু 263 লিস্টেড, তো 253টার মতো ছিল। তো এদের যে প্রতি বছরই কিন্তু অ্যাকাউন্টিং ইয়ার শেষ হওয়ার 3 মাসের মধ্যে তাদের অডিট করার কথা, এবং নেক্সট 14 ডেজের মধ্যে আমাদের কাছে এটা অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা। এই কমপ্লায়েন্সটা কিন্তু দ্রুত বেড়ে গেছে, এবং আমার ধারণা 2006 সালে মাত্র 35টি কোম্পানি খুব সময় যতদূর আমার মনে পড়ছে এটা ফেল করেছে। এবং আমরা কিন্তু এটা ফলো আপ করি, এবং তারপরে কিছু 2-1টা কেস হয়তো যেগুলো একেবারে এই কোম্পানি নাই এ ধরনের ছাড়া কিন্তু কমপ্লাই করছে। এবং আমি এটাও বলবো যে এজিএম কমপ্লায়েন্সটা সাংঘাতিকভাবে ইমপ্রুভ করেছে, এবং 2006 সালে মাত্র 29টি কোম্পানি রেগুলার এজিএম করে নাই, এবং এদের মধ্যে অনেকের আবার কোর্টের মামলা মোকদ্দমার কারণেও হয় নাই, বা অনেকগুলো একেবারে কোম্পানির কিছুই নাই আর কি, এ ধরনের হতে পারে। এবং আমি এগ্রি করবো এনে যেটা বলছেন যে এই এজিএম এর কিছু সমস্যা, এবং আপনিও যেটা বললেন যে এজিএম ম্যানেজ করা একটা ইয়ে দরকার, যেটা মানে কর্পোরেট গভর্নেন্স যেহেতু ইট ইজ সে 1 ডিকেড ধরে আমরা শুনছি এটার কথা, ইমপ্লিমেন্টেশনটা মোরলেস একটা জার্ক এসেছে ধরেন সে লাস্ট 5 years। এই মধ্যে আমাদের ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশনটা বেড়েছে, তারপরেও ইট ইজ অনলি 6 to 6.5% অফ জিডিপি, whereas এটা ইজ 30% ইন পাকিস্তান and 56% probably এখন 9% উপরে চলে গেছে। 9%, it was 6.5 few months back। এক বছর আগে আমাদের যেখানে মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল $3 billion, এখন কিন্তু এটা $6 billion এক্সিড করে গেছে। 9% এখন পাকিস্তানে এখনো 30% উপরে, 56% হচ্ছে ইন্ডিয়া। এখন নেবারদের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে তো এখনো, কারণ একটা মেইন জিনিস কি, টপ ম্যানেজমেন্টে এখনো কনসেপ্ট অফ কর্পোরেট গভর্নমেন্ট স্টিল অনেক উইক। আপনাদের যে পারিবারিক যে মালিকানা, এর থেকে আমরা কিন্তু এখনো বেরিয়ে আসতে পারি। এটা থেকে বোধহয় এখন অনেক এন্টারপ্রেনার মনে করে যে ক্যাপিটাল মার্কেটে গেলেই তার ট্রান্সপারেন্ট হতে হবে, তার কিছু অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, বিভিন্ন জায়গায় সুপারভিশন মনিটরিং বাড়বে। তো আমার পারিবারিক ব্যবসা আমি গড়ে তুলেছি গত 30 বছর ধরে, খামাখা আমার এজিএমে এসে কয়টা শেয়ার কিনে একটা লোক আমাকে প্রশ্ন করবে, এর মধ্যে আমি যাবো না। এটা তো ফ্যাক্ট যে এখন পর্যন্ত আমাদের যারা ইনভেস্টর, শেয়ার হোল্ডার, শেয়ারে যারা বিনিয়োগ করতে যাচ্ছেন এখনো চিন্তা করছেন হিয়ারসে, স্পেকুলেশন, এর উপরে কিন্তু এখনো এটাকে ইয়ে করার জন্য কি আরো একটু আপনাদের যেমন স্বচ্ছতা ব্যালেন্স শিট পড়ার
হাউ টু রিড এ ব্যালেন্স শিট, এরকম তো বই বাইরে আছে, কিন্তু আমাদের এখানে নাই। মানে আমরা চেম্বার থেকে চেষ্টা করেছি যে এগুলি এডুকেট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনাকে এই কম্পিউটারের একটা এসেছে, টু ইউজ আইসিটি অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু হেল্প, এবং ঘন ঘন ট্রেনিং দিয়ে টু হাউ টু এডুকেট দি ইনভেস্টর। এটা সময় লাগবে। এটা এসএসসি থেকে কিন্তু রেগুলার একটা প্রোগ্রাম করা হয়, আপনি জানেন। জি জি। এবং চেম্বার থেকে করছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, তারাও কিন্তু প্রোগ্রাম করে। তবে এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, একদিনে আপনি করতে পারবেন না। তবে একটা জিনিস এনকারেজিং, যে আমাদের দেশে এখন যে ট্রানজিশনটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে, এটা কিন্তু 65% এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে। দ্যাট ইজ এ বিগ ইমপ্রুভমেন্ট। এবং এই জন্য আমরা এই ধরনের এটা উৎসাহিত করছি, যাতে করে আমাদের এই ধরনের আরো ফান্ড নতুন করে আসে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টটা বাড়ে। এটা কিন্তু এনকারেজিং সাইন। ট্রান্সপারেন্সিও আগে অনেক বেশি। যারা একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে, আগে যেরকম একটা গ্রে এরিয়া থাকতো, এখন সেই গ্রে এরিয়াটা অতটা নেই। এতটা নাই, এখনো কিছু রয়ে গেছে। আমরা আশা করব যে এসএসসি এই বিষয়টাও আরো ভালোভাবে বিষয়টি দেখবেন। তা আমরা এটা কিন্তু এসএসসি ইউনিক হইতে কোনো বিও অ্যাকাউন্টের ব্যাপারে করে না। আমার মনে হয় উন্নত বিশ্বে যে প্র্যাকটিসটা আছে, সে প্র্যাকটিসটা এসএসসি দেখতে হবে। কারণ আমরা বাংলাদেশকে তো আইসোলেশন কুকুন করে রাখতে পারো না। বাংলাদেশ এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যে ব্যবস্থাটা অন্যান্য দেশেও আছে না অ্যাকচুয়ালি। কারণ আপনি খুব বেশি রেগুলেটরি ওভারকিল বলে একটা কথা আছে, আমার মনে হয় রেগুলেটরি বোর্ডের স্বীকার করেন, রেগুলেটরি ওভারকিল কিন্তু আপনার খারাপ। রেগুলেশন হওয়া দরকার, কিন্তু যে কতটুকু রেগুলেশন আছে সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্কেরই প্রপার এনফোর্সমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের প্রবলেম হচ্ছে এনফোর্সমেন্টের দুর্বলতা। আমাদের এনফোর্সমেন্টের দুর্বলতা যদি আমরা কাটিয়ে উঠতে পারতাম, আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্কের অপারেশনাল এফিসিয়েন্সি আরো অনেকদিন বেড়ে যাচ্ছে। খুব বেশি রেগুলেশন ওভার এক্সটেন্ডেড করে আপনার রেজাল্ট পাওয়া যাবে না, বরঞ্চ এক্সিস্টিং রেগুলেশনগুলি আমার ফাইন থিংস আর রিটেন ইন আওয়ার রেগুলেশন। আমি মনে করি এসএসসি যে গাইডলাইনটা জানুয়ারি মাসে দিয়েছেন 2006 সালের, সেই গাইডলাইনে ইন্টারনাল কন্ট্রোল, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, পাবলিক ডিসক্লোজার, ওপেননেস, ট্রান্সপারেন্সি এবং বোর্ডের কম্পোজিশন, ফাংশনাল রাইট, এগুলি সবকিছু ডিফাইন করা আছে। তবে একটা জিনিস ঠিক, কোন জিনিসই কিন্তু স্ট্যাটিক হইতে দেখা উচিত না। বাজারের সিচুয়েশনটা একটা ডাইনামিক্স ফলো করে, গাইডলাইনগুলিও একটা ডাইনামিক্স ফলো করা উচিত। কারণ কোনো জিনিসই তার আলটিমেটলি এটাই যে আজকে ফাইনাল ট্রুথ বলে কোনো জিনিস নেই। আর ক্যাপিটাল মার্কেট এমন একটা মার্কেট যেখানে ইটস ইন এ প্রসেস অফ কনস্ট্যান্ট ইভলিউশন। সেই ইভলিউশনের প্রসেসে আপনাকে কনটেক্সটটাও দেখতে হবে, কনসেপ্টটাও ক্লিয়ার রাখতে হবে, তারপরে আপনাকে গাইডলাইন ফলো করতে হবে। না, গাইডলাইন্স কিন্তু আমি বলবো যে আমাদের যে গাইডলাইন্সটা করা হয়েছে, এটা খুব একটা প্রাথমিক একটা গাইডলাইন্স। তার কারণ আমরা যদি খুব বেশি একটা ইন্টারফেয়ারেন্স বা রেগুলেট করতে যাই, আপনি যেটা বলেছেন এটা সঠিক, মিনিমাম রেগুলেট করাটাই হচ্ছে বেস্ট রেগুলেশন। এবং এখানে আমরা অনেক কিছুই রেখেছি কমপ্লায়েন্স আর এক্সপ্লেন বেসিসে, এবং এমনকি কতগুলো দুর্বলতাও আছে যেটা হয়তো গ্র্যাজুয়াল আমরা কাটিয়ে উঠবো। যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যে সত্যি ইন্ডিপেন্ডেন্ট হবে, এই গ্যারান্টি কোথায় পাচ্ছি? এটা তো প্রচুর বাধাও আছে। বেসরকারি খাতে কিছুতেই এটা পছন্দ করছেন না। কারেক্টলি বলেছেন, না বাধাও আছে। বেসরকারি খাতে কিছুতেই পছন্দ করছেন না, আপনারা কেন করছেন না? ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যদি আপনি করেন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কি লায়াবিলিটির এটা নিবে? সেটাকে ক্লিয়ারলি ডিফাইন আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আপনি অ্যাভয়েড করতে পারবেন না। যেটা ইনি বলেছেন যে গ্লোবাল যে ট্রেন্ডটা, সেটা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। আপনি যদি পৃথিবীর সব জায়গায় দেখবেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কনসেপ্টটা স্ট্রং হচ্ছে। ইন্ডিয়াতে বহু আয় করেছে, পাকিস্তান বহু আয় করেছে, এবং আমার আরো অনেক স্ট্রিক্টলি এটা কমপ্লাই করে সেসব দেশে। উই মাস্ট মেক এ বিগিনিং নাও। এবং সেজন্য খুবই মিনিমাম করা হয়েছে যে এটা বোর্ড অফ ডাইরেক্টরস ঠিক করবে কে তাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবে, মিনিমাম একজন। এবং এখনো উইকনেস আছে কিছু, যেমন মানে ওনাদের অডিটের ইয়েটা তা কার কাছে রিপোর্ট করবে? ইফ ইট ইজ উইথ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, দেন বোর্ড অফ ডাইরেক্টরস হ্যাভ এ মেইন ডিসিশন ইয়ে, ওয়েদার ইট শুড বি টু দ্য সিইও অর নট, এটা ডিফাইন করা আরো ক্লিয়ার হওয়া দরকার। তারপরে এখন কর্পোরেট ট্যাক্সটা দেখেন, 45% ট্যাক্সে কতটুকু কনফিডেন্স জেনারেট করবে? দ্যাটস ওয়াই এখন আপনি ধরেন ওই সিএসআর এর নামে ওই একটা স্টাডিতে দেখা গেছে যে ব্র্যান্ডের জন্য 49% খরচ করেছে, জাস্ট টু ডেভেলপ দ্য ব্র্যান্ড। কোম্পানির ইমেজের জন্য কম, আর ফিনান্সিয়াল ইয়ের জন্য তো একেবারেই কম, লেস দেন 10%। স্ট্যাটিস্টিক্সে তাই দেখা গেছে। সিপিডির একটা জি মোহন ভাই যে কর্পোরেট ট্যাক্স স্ট্রাকচারের কথা বলেছেন, উনি কারেক্টলি হয়তো ট্যাক্স স্ট্রাকচার ইজ ভেরি রিলেভেন্ট বোথ ফর ট্যাক্স কমপ্লায়েন্স এন্ড অলসো ফর আমরা নিজস্ব প্রফিটেবিলিটির জন্য ডাইনামিক্স। এই কর্পোরেট ট্যাক্স সিস্টেমটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলিতে জি কি ইউরোপে কি
আমি ইউরোপও পার্শ্ববর্তী দেশের কথা জানতে চাচ্ছি। আচ্ছা স্যার বলেন। আমাদের যে কর্পোরেট ট্যাক্সের রেট আছে যে 40% হচ্ছে আপনার নন লিস্টেড এবং লিস্টেড 30%, এটা কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনাল, আপনি যদি যান এটা মোটামুটি ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবল। এবং এখানে একটা বিরাট একটা অ্যাডভান্টেজ দেওয়া আছে লিস্টেড কোম্পানির জন্য, একটা 10%-এর পার্থক্য। নন লিস্টেড হলে 40%, লিস্টেড হলে 30%। কিন্তু আনফর্চুনেটলি আমি যেটা দেখছি যে এই যে বিরাট একটা কর্পোরেট ট্যাক্সের যে সুবিধাটা দেওয়া হচ্ছে, এটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কিন্তু কোনো নন লিস্টেড কোম্পানি এগিয়ে এসে লিস্টেড হচ্ছে না, ইনস্পাইট অফ দিস বিগ অ্যাডভান্টেজ। এবং আমার মনে হয় এখানে ইনস্টিটিউটের কিছু ভূমিকা আছে যে আপনি যদি অ্যাকাউন্ট সঠিকভাবে প্রতিফলিত না হয়, আপনি যদি নন লিস্টেড কোম্পানিগুলো অ্যাকাউন্ট ম্যানিপুলেট করতে পারে এবং ম্যানিপুলেশনের মাধ্যমেই যদি সে ট্যাক্স ফাঁকি দিতে পারে, তাহলে এই অ্যাডভান্টেজ নেওয়াটা তো প্রয়োজন নেই। এই ব্যাপারে আপনি কি মনে করেন? না, আমাদের উই হ্যাভ টু go for very transparent accountability, and we must ensure that the accounts reflect a true and fair view of the real financial matters, এবং যদি একটা কোম্পানি প্রফিট করলে ট্যাক্স দিলে কি কি লাভ সেটাও ভালো মতো তাদেরকে বোঝাতে হবে, so that they really are incentivized and motivated to represent the correct picture of the financial affairs. আর আমি আরেকটা ব্যাপারে আমি একটু মোহাম্মদ সাহেব একটা কথা জবাব দেবো, যে অডিটর দ্য রেসপন্সিবিলিটি, অডিটার্স আর নট এট অল রেসপন্সিবল টু দ্য ডাইরেক্টর্স অর টু দ্য চেয়ারম্যান, ইভেন অডিটার্স আর ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য শেয়ার হোল্ডার্স। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ আমরা কর্পোরেট গভর্নেন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা সামনের দিনগুলোতেও এই বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আরো আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা।